আজ রাস্তায় একটা দারুণ মাল ধরে এনেছি। ওর খুব আইন শেখার শখ। আজ রাতে ওকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে। অপদার্থ, তুই কাকে রাস্তায় চুল ধরে টেনে এনেছিস জানিস? উনি এই চন্দ্রগড় জেলার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এসডিও নন্দিনী চৌধুরী আইএএস। আজ তোকে কেউ বাঁচাতে আসবে না। এটা চন্দ্রগড় থানা। পশ্চিম দিগন্তে সূর্য তখন ডুবতে শুরু করেছে। চারপাশের আকাশটা হালকা লাল আর কমলা রঙের আভা ধারণ করেছে। জায়গাটার নাম চন্দ্রগড়, রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা। কিন্তু এই জেলার ভেতরে ভেতরে এমন কিছু পচন ধরেছিল যা সাধারণ মানুষের চোখের আড়ালে। সেই জেলারই সাব ডিভিশনাল অফিসার এসডিও হিসাবে কিছুদিন আগে দায়িত্ব গ্রহণ করেছেন নন্দিনী চৌধুরী। মাত্র ২৮ বছর বয়সী একজন আইএএস অফিসার। যেমন তার প্রখর বুদ্ধি, তেমনি তার ব্যক্তিত্ব। কিন্তু আজকে তাকে দেখলে কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারবে না যে তিনি এত বড় একজন সরকারি আমলা। নন্দিনীর পরনে আজ কোনো দামি শাড়ি বা অফিসিয়াল পোশাক নেই। গায়ে একটি সাধারণ সুতির সালোয়ার কামিজ, ওড়নাটা গলায় জড়ানো, চুলগুলো আলতো করে বাঁধা। কোনো সরকারি নীলবাতির গাড়ি নেই, নেই কোনো পুলিশ এসকর্ট বা নিরাপত্তারক্ষী। সে তার ভাইয়ের পুরনো একটি মোটরসাইকেল নিয়ে একাই বেরিয়েছে। গন্তব্য তার ছোটবেলার প্রিয় বান্ধবী রাইমার বিয়ের অনুষ্ঠান। সারাক্ষণ প্রোটোকল আর ফাইলের স্তূপে ডুবে থাকতে থাকতে সে হাঁপিয়ে উঠেছিল। তাই আজ সাধারণ একজন মেয়ের মতো খোলা হাওয়ায় বাইক চালিয়ে যাওয়ার এই স্বাধীনতাটুকু সে চুটিয়ে উপভোগ করছিল। হাইওয়ে ধরে বেশ কিছুটা এগোতেই চন্দ্রগড় শহরের সীমানায় এসে পৌঁছালো নন্দিনী। চারপাশটা একটু নির্জন। হঠাৎ কিছুটা দূরে রাস্তার মাঝখানে কয়েকটা ব্যারিকেড চোখে পড়ল। সেটা ছিল স্থানীয় পুলিশের একটি অস্থায়ী চেকপোস্ট। ৩-৪ জন কনস্টেবল রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে, আর তাদের ঠিক মাঝখানে একটা প্লাস্টিকের চেয়ারে পা তুলে বসে আছে এই এলাকার ত্রাস ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ। রুদ্রপ্রতাপের ইউনিফর্মের বোতাম খোলা, মুখে একটা জ্বলন্ত সিগারেট। তার চেহারায় এমন একটা উদ্ধত ভাব যেন এই হাইওয়ের রাজা সে নিজেই। নন্দিনীর বাইকটি কাছাকাছি আসতেই একজন কনস্টেবল হাতের লাঠি উঁচিয়ে তাকে থামার ইশারা করল। নন্দিনী খুব শান্তভাবে ব্রেক কষে বাইকটি রাস্তার একপাশে দাঁড় করাল। সে জানত তার বাইকের সব কাগজপত্র ঠিক আছে। ইন্সপেক্টর রুদ্রপ্রতাপ চেয়ার থেকে উঠে ধীর পায়ে নন্দিনীর দিকে এগিয়ে এলো। তার দৃষ্টিতে এক ধরনের জঘন্য লালসা আর ক্ষমতার দম্ভ। সে নন্দিনীকে পা থেকে মাথা পর্যন্ত খুব তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করল। মেয়েটিকে দেখতে অসম্ভব সুন্দরী, কিন্তু তার চোখে মুখে কোনো ভয় নেই। এটাই রুদ্রপ্রতাপের অহংকারে আঘাত করল। কি ব্যাপার, এত স্পিডে বাইক চালিয়ে কোথায় ওড়া হচ্ছে? কর্কশ গলায় প্রশ্ন করল রুদ্রপ্রতাপ। নন্দিনী খুব শান্ত ও ভদ্রস্বরে উত্তর দিল, আমি খুব একটা জোরে চালাচ্ছিলাম না অফিসার, আমার এক বান্ধবীর বিয়ে আছে, আমি সেখানেই যাচ্ছি। রুদ্রপ্রতাপ একটা কুৎসিত হাসি হাসল। তারপর মুখে ধরা সিগারেটের ধোঁয়াটা অদ্ভুতভাবে ছেড়ে বলল, ও, বান্ধবীর বিয়েতে বিরিয়ানি খেতে যাচ্ছ? খুব ভালো কথা। কিন্তু ম্যাডাম, আপনার মাথায় হেলমেট কোথায়? আর বাইকের যা স্পিড ছিল, তাতে তো মনে হচ্ছে হাইওয়েটা তোমার বাবার কেনা সম্পত্তি। চলো, এখন তো চালান কাটতে হবে। এই বলে রুদ্রপ্রতাপ পকেট থেকে চালানের বই বের করার ভান করল। নন্দিনী স্পষ্ট বুঝতে পারছিল যে লোকটার উদ্দেশ্য মোটেও আইন প্রয়োগ করা নয়। সে আসলে ভয়ে দেখিয়ে টাকা হাতানোর ফিকির খুঁজছে। কিন্তু নন্দিনী তো সাধারণ মেয়ে নয়, সে আইনের রক্ষক। সে শান্ত গলায় বলল, অফিসার, আমার কাছে হেলমেট আছে, বাইকের পেছনে বাঁধা। আর আমি স্পিড লিমিটের নিচেই ছিলাম, আমি কোনো ট্রাফিক আইন ভাঙিনি। এই কথা শোনা মাত্রই রুদ্রপ্রতাপের চোখ রাগে জ্বলে উঠল। একজন সাধারণ মেয়ে পুলিশের মুখের উপর তর্ক করছে, আইন শেখাচ্ছে, এটা তার কাছে চরম অপমানের। সে পাশে দাঁড়ানো কনস্টেবল রতনের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, শুনছিস রতন, এই ম্যাডাম আমাদের আইন শেখাচ্ছে, একে তো একটু ভালো করে আইনটা বোঝাতে হবে। কথাটা শেষ হতেই হঠাৎ করে বিনা প্ররোচনায় রুদ্রপ্রতাপ তার ডান হাত তুলে সজোরে এক চড় কষিয়ে দিল নন্দিনীর গালে। চড়ের শব্দে চারপাশটা যেন কয়েক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। নন্দিনীর মাথাটা এক ঝটকায় ঘুরে গেল। গালটা মুহূর্তের মধ্যে লাল হয়ে ফুলে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয়, নন্দিনী একবারও চিৎকার করে উঠল না। তার চোখে জল এলো না। শুধু কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে সে নিজেকে সামলে নিল। যখন সে চোখ খুলল, তার চোখের মণিতে যেন আগুন জ্বলছিল। কিন্তু সে তার পরিচয় প্রকাশ করল না। সে দেখতে চাইল এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমের শিকড় ঠিক কতটা গভীরে পৌঁছেছে। রুদ্রপ্রতাপ হাসতে হাসতে বলল, কিরে, বেশি প্রশ্ন করছিস? পুলিশ রাস্তায় দাঁড়িয়ে কিছু বললে সেটা চুপচাপ মাথা নিচু করে মেনে নিতে হয়। এই চটটা তোর ওই অহংকারের জন্য। এখনও তোকে অনেক কিছু শেখানো বাকি।
কনস্টেবল রতন এগিয়ে এসে অত্যন্ত জঘন্যভাবে নন্দিনীর একটা হাত চেপে ধরল। চল, তোকে থানায় নিয়ে যাই, সেখানে গিয়ে তোর আইন শেখার ভূত মাথা থেকে নামাচ্ছি। নন্দিনী এক ঝটকায় কনস্টেবলের হাত ছাড়িয়ে নিয়ে বরফের মতো ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ গলায় বলল, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না, এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে। এই হুমকিতে রুদ্রপ্রতাপের মেজাজ সপ্তমে চড়ে গেল। তেজ দেখো রতন, চল, ওকে টেনে হিচড়ে গাড়িতে তোল। আদেশ পেয়ে রতন আর আরেকজন পুলিশকর্মী এগিয়ে এসে নন্দিনীর চুল মুঠি করে ধরে তাকে জোর করে পুলিশের জিপের দিকে নিয়ে যেতে লাগল। ব্যথায় নন্দিনী সামান্য কোকিয়ে উঠলেও তার মুখ দিয়ে প্রতিবাদের একটি শব্দও বেরোল না। এই টানা হ্যাচড়ার মাঝেই নন্দিনী অত্যন্ত কৌশলে তার বাঁ হাতে থাকা স্মার্ট ওয়াচের ছোট্ট একটা বোতাম 3বার চেপে ধরল। এটি ছিল সরাসরি ডিআইজি এবং স্টেট ভিজিলেন্স টিমের সঙ্গে যুক্ত একটি এমার্জেন্সি এসওএস ট্র্যাকার। সিগন্যাল অ্যাক্টিভেট হতেই সে নিশ্চিন্ত হল। সে ভাবছিল, আজ আমি একজন এসডিও হয়েও যদি রাস্তায় পুলিশের হাতে এইভাবে নির্যাতিত হই, তাহলে এই জেলার অসহায় সাধারণ মানুষগুলোর সাথে এরা প্রতিদিন কী আচরণ করে। আজ এর শেষ দেখা দরকার। নন্দিনীকে জোর করে জিপে ওঠানো হলো। একজন পুলিশ রাগে নন্দিনীর বাইকটাতে লাঠি দিয়ে সজোরে আঘাত করে বাইকটার হেডলাইট ভেঙে দিল। বিড়বিড় করে বলল, বড় সাধু সাজতে এসেছে, আজ রাতে থানায় চল, তোকে আমাদের খেলনা বানাবো। জিপটি দ্রুত বেগে ছুটে চলল চন্দ্রগড় সদর থানার দিকে। থানায় পৌঁছানোর পর দৃশ্যপট ছিল আরও ভয়াবহ। চারদিকে দুর্গন্ধ, পানের পিকের দাগ আর হতাশার ছাপ। থানায় ঢুকেই রুদ্রপ্রতাপ তার স্বভাবসুলভ কায়দায় চিৎকার করে উঠল, এই, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আমার রুমে চা আর সিঙ্গারা পাঠা। আজ রাস্তায় একটা দারুণ মাল ধরে এনেছি, ওর খুব আইন শেখার শখ, আজ রাতে ওকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে। নন্দিনীকে ধাক্কা দিয়ে থানার ভেতরের দিকে নিয়ে যাওয়া হলো। সে চুপচাপ দাঁড়িয়ে চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করছিল। সাধারণ মানুষ যারা অভিযোগ নিয়ে এসেছে তাদের কিভাবে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে তা সে নিজের চোখে দেখল। একজন জুনিয়র কনস্টেবল রুদ্রপ্রতাপের কাছে এসে ফিসফিস করে জিজ্ঞেস করল, স্যার, মেয়েটার নামে কি কেস দেব? রুদ্রপ্রতাপ অট্টহাসি হেসে বলল, আরে যা খুশি একটা দিয়ে দে। স্পিডিং, পুলিশের কাজে বাধা দেওয়া, ডিউটিতে রত পুলিশকে মারধরের চেষ্টা, শুধু এমনভাবে চার্জশিট বানাবি যাতে সহজে জামিন না পায়। এর অহংকার আজ আমি এই থানার মেঝেতে পিষে মারব। রুদ্রপ্রতাপ তার চেয়ারে আয়েশ করে বসে টেবিলের ওপর পা তুলে দিল। তারপর নন্দিনীর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, কিরে, নাম বল তোর, বাড়ি কোথায়, কার মেয়ে তুই? নন্দিনী নীরব, তার দৃষ্টি স্থির, যেন সে রুদ্রপ্রতাপের দিকে তাকিয়ে নেই, সে দেখছে একটা পচে যাওয়া সিস্টেমকে। রুদ্রপ্রতাপ টেবিলে সজোরে একটা লাঠি ঠুকে চিৎকার করল, কানে কালা নাকি? নাম জিজ্ঞেস করছি। নন্দিনী খুব শান্ত গলায় একটা মিথ্যে নাম বলল, প্রিয়াঙ্কা দাস। বাহ, খুব সুন্দর নাম, কিন্তু তোর এই সুন্দর মুখটা কাল সকালের পর আর কেউ চিনতে পারবে না। রুদ্রপ্রতাপের গলার স্বরে ছিল স্পষ্ট হুমকি। ঠিক সেই মুহূর্তে থানার ভেতরে ঢুকলেন সাব ইন্সপেক্টর বিকাশ। থানার বাকি পুলিশদের তুলনায় বিকাশের সুনাম কিছুটা ভালো। সে খুব একটা নোংরামির মধ্যে থাকে না, কিন্তু সিস্টেমের ভয়ে চুপ থাকে। বিকাশ ভেতরে ঢুকে নন্দিনীর অবস্থা দেখে কিছুটা অবাক হল। মেয়েটির পোশাক সাধারণ হলেও তার দাঁড়ানোর ভঙ্গি, তার চোখের স্থির দৃষ্টি কোনো সাধারণ অপরাধীর মতো নয়। কি ব্যাপার স্যার, এই মেয়েটিকে? বিকাশ জিজ্ঞেস করল। রুদ্রপ্রতাপ বিরক্ত হয়ে বলল, রাস্তায় চেকিংয়ের সময় খুব স্পর্ধা দেখাচ্ছিল, আমাকে আইন শেখাচ্ছিল, তাই তুলে আনলাম, আজ একে ভালো করে শিক্ষা দেব। বিকাশের খটকা লাগল। সে নন্দিনীর দিকে তাকিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করল, আপনার বাড়ি কোথায়? আপনি কি জানেন আপনি পুলিশের সাথে খারাপ ব্যবহার করেছেন? নন্দিনী বিকাশের চোখের দিকে তাকালো, কিন্তু মুখে কিছুই বলল না, সেই একই নীরবতা। রুদ্রপ্রতাপ ব্যঙ্গ করে বলল, ও এখন আর কথা বলবে না বিকাশ, ওকে সোজা 2 নম্বর লকআপে ঢুকিয়ে দাও, যেখানে আগে থেকে ওই পকেটমার দুটো বসে আছে। বিকাশ কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলল, কিন্তু স্যার, একজন মহিলাকে পুরুষদের লকআপের পাশে, আর তাছাড়া মেয়েটিকে দেখে তো ভালো ঘরের মনে হচ্ছে, যদি কোনো ঝামেলা হয়? আমি এই থানার ইনচার্জ, রুদ্রপ্রতাপ হুঙ্কার দিয়ে উঠল। আমি যা বলছি তাই করো, আমি নিজে ওর দায়িত্ব নেব। বিকাশ আর কথা না বাড়িয়ে কনস্টেবলকে ইশারা করল। নন্দিনীকে টেনে হিঁচড়ে সেই অন্ধকার স্যাঁতসেঁতে লকআপের ভেতর ঢুকিয়ে দেওয়া হল। জায়গাটা দুর্গন্ধে ভরা। একটা ভাঙা বাল্ব টিমটিম করে জ্বলছে, কোনায় একটা ফাটা বেসিন। লকআপের ভেতরে আগে থেকেই বসে থাকা 2 জন দাগী আসামি নন্দিনীকে দেখে অদ্ভুতভাবে হাসতে লাগল। একজন আসামি এগিয়ে এসে বলল, কি গো ম্যাডাম, তুমি আবার কি চুরি করে এখানে এলে? বড়বাবুর নজরে যখন পড়েছ তখন আর রক্ষে নেই। নন্দিনী তাদের কথায় কান দিল না। সে লকআপের একটা পরিষ্কার কোণ বেছে নিয়ে সেখানে শান্ত হয়ে বসল।
তার মনের মধ্যে তখন একটা ঝড় বইছে, কিন্তু বাইরে থেকে সে যেন পাথরের মূর্তি। সে নিজের চোখে দেখছে কিভাবে আইনের রক্ষকরা ভক্ষক হয়ে উঠেছে, কিভাবে তারা সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। প্রায় 1 ঘণ্টা কেটে গেল। রুদ্রপ্রতাপ নিজের রুমে বসে একটা মিথ্যে এফআইআর কপি তৈরি করছে। তাতে লেখা হয়েছে, প্রিয়াঙ্কা দাস নামের এই মহিলা পুলিশের চেকিংয়ের সময় ব্যারিকেড ভেঙে পালানোর চেষ্টা করে এবং কনস্টেবলকে মারধর করে। এমনকি তার ব্যাগ থেকে অবৈধ মাদক পাওয়া গেছে বলেও একটা লাইন জুড়ে দিল সে। একজন কনস্টেবল ফাইলটা দেখে বলল, স্যার, মাদকের কেস দিলে তো প্রমাণ লাগবে, ওর কাছে তো কিছুই পাইনি। রুদ্রপ্রতাপ হাসল। এই রুদ্রপ্রতাপের থানায় প্রমাণ খুঁজতে হয় না, প্রমাণ তৈরি করতে হয়। ড্রয়ার থেকে 1 প্যাকেট গাঁজা বের করে ওর ব্যাগে ঢুকিয়ে দে, ব্যাস, কেস নিশ্ছিদ্র। রাত তখন প্রায় 8টা। হঠাৎ থানার বাইরের রাস্তায় হুটার বাজানোর তীক্ষ্ণ শব্দ শোনা গেল। শুধু একটা গাড়ি নয়, মনে হচ্ছে একটা গোটা কনভয় এসে থামল থানার সামনে। গাড়ির হেডলাইটের জোরালো আলোয় থানার ভেতরের অন্ধকারটা যেন মুহূর্তে দূর হয়ে গেল। কনস্টেবল রতন দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে ভেতরে এলো। তার মুখটা ফ্যাকাশে, গলা শুকিয়ে কাঠ। কিরে, এমন ভূতের মতো মুখ করে আছিস কেন? কে এসেছে? রুদ্রপ্রতাপ বিরক্তি নিয়ে জিজ্ঞেস করল। স্যার, স্যার, ডিআইজি স্যার, ডিআইজি অরবিন্দ বোস নিজে এসেছেন কনভয় নিয়ে। রতনের কথাগুলো যেন কাঁপছিল। ডিআইজি সাহেবের নাম শুনতেই রুদ্রপ্রতাপের পায়ের তলা থেকে মাটি সরে গেল। এত রাতে রেঞ্জ ডিআইজি স্বয়ং থানায়, কোনো নোটিশ ছাড়া? রুদ্রপ্রতাপ তাড়াতাড়ি নিজের ইউনিফর্ম ঠিক করে দৌড়ে বাইরে গেল। থানার দরজায় তখন এক বিশাল ব্যক্তিত্বের প্রবেশ, ডিআইজি অরবিন্দ বসু। তার পেছনে বিশাল পুলিশ বাহিনী। তার চোখ মুখ রাগে থমথম করছে। জয় হিন্দ স্যার, স্যালিউট দিয়ে কাঁপা গলায় বলল। ডিআইজি সাহেব স্যালিউটের কোনো উত্তর দিলেন না। তিনি সোজা রুদ্রপ্রতাপের চোখের দিকে তাকিয়ে হিমশীতল গলায় জিজ্ঞেস করলেন, কি তামাশা চলছে ইন্সপেক্টর? তামাশা কোথায় স্যার, সব তো ঠিকঠাকই চলছে, রুটিন ডিউটি, রুদ্রপ্রতাপ আমতা আমতা করে বলল। ডিআইজি সাহেব টেবিলের ওপর পড়ে থাকা ফাইলটা তুলে নিলেন, চোখ বুলিয়ে দেখলেন, প্রিয়াঙ্কা দাস, পুলিশের গায়ে হাত তোলা, মাদক চোরাচালান, এই মেয়েটি কোথায়? স্যার, ও তো লকআপে, একটা সাধারণ ছিচকে অপরাধী, আপনি কেন ওর জন্য? শাট আপ! ডিআইজি সাহেবের গর্জনে পুরো থানা কেঁপে উঠল। আমাকে এক্ষুনি লকআপের কাছে নিয়ে চলো। রুদ্রপ্রতাপ আর বিকাশ ডিআইজি সাহেবকে নিয়ে লকআপের দিকে এগোল। কনস্টেবল কাঁপা হাতে লকআপের তালা খুলল। ভেতরে তখনও নন্দিনী একই জায়গায় স্থির হয়ে বসে আছে। ডিআইজি সাহেব লকআপের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। তার মতো এত সিনিয়র অফিসার হঠাৎ সোজা হয়ে দাঁড়ালেন এবং একটি নিখুঁত স্যালিউট দিলেন সেই বন্দী মহিলাকে। গুড ইভিনিং ম্যাডাম, আর ইউ অলরাইট? আপনার স্মার্টওয়াচ থেকে এসওএস সিগন্যাল পাওয়া মাত্রই আমরা লাইভ লোকেশন ট্র্যাক করে ছুটে এসেছি। ডিআইজি সাহেবের এই কথা শুনে থানার প্রত্যেকটা পুলিশের যেন শ্বাস আটকে গেল। নন্দিনী ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার গালে এখনও চাপের লাল দাগটা স্পষ্ট, চুলগুলো উস্কো খুস্কো, কিন্তু তার হাঁটার ভঙ্গি আর চোখের দৃষ্টিতে ফিরে এসেছে সেই চেনা আধিজত্ব। আই এম ফাইন মিস্টার বোস, তবে আপনার এই চন্দ্রগড় থানার আতিথেয়তা আমি জীবনেও ভুলব না, নন্দিনী শান্ত কিন্তু তীক্ষ্ণ গলায় বলল। রুদ্রপ্রতাপ কিছুই বুঝতে পারছিল না। সে বোকার মতো জিজ্ঞেস করল, স্যার, স্যার, উনি কে? আপনি ওকে স্যালিউট করছেন কেন? আর ট্র্যাকার? ডিআইজি সাহেব ঘুরে দাঁড়ালেন। রুদ্রপ্রতাপের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বললেন, অপদার্থ, তুই কাকে রাস্তায় চুল ধরে টেনে এনেছিস জানিস? উনি এই চন্দ্রগড় জেলার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, এসডিও, নন্দিনী চৌধুরী আইএএস। জেলার সব এক্সিকিউটিভ পাওয়ার এনার হাতে। আর তুই ওকে চড় মেরেছিস, মিথ্যে গাঁজার কেস দিয়েছিস। কথাটা শোনার সাথে সাথে রুদ্রপ্রতাপের মনে হল তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। থানার বাকি কনস্টেবলদের হাত থেকে লাঠি পড়ে গেল। বিকাশ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। যেই মহিলাকে তারা এতক্ষণ ধরে অপমান করেছে, নোংরা কথা বলেছে, সে স্বয়ং জেলার এসডিও। পুরো থানায় পিন পতন নীরবতা। কেউ বিশ্বাসই করতে পারছে না যে এত বড় একজন অফিসার বিনা প্রোটোকলে সাধারণ পোশাকে একা রাস্তায় বেরোতে পারেন। নন্দিনী লকআপ থেকে বেরিয়ে সোজা রুদ্রপ্রতাপের সামনে এসে দাঁড়াল। রুদ্রপ্রতাপ তখন কাঁপছে, তার চোখ দিয়ে জল বেরিয়ে আসার উপক্রম। কি বলেছিলেন অফিসার? আমার অহংকার পিষে মারবেন? আমাকে আপনাদের খেলনা বানাবেন? এখন বলুন, খেলবেন আমার সাথে? নন্দিনীর গলার আওয়াজ নিচু, কিন্তু তাতে যে ধার ছিল তা তলোয়ারের চেয়েও ভয়ঙ্কর। রুদ্রপ্রতাপ হঠাৎ করে নন্দিনীর পায়ের কাছে বসে পড়ল। ম্যাডাম, ম্যাডাম, আমাকে মাফ করে দিন, আমি চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি আপনি এত বড় অফিসার, আমি ভেবেছিলাম কোনো সাধারণ মেয়ে। স্টপ ইট!
নন্দিনী গর্জে উঠল। আপনি ভেবেছিলেন সাধারণ মেয়ে? তার মানে সাধারণ মেয়েদের রাস্তায় আটকে তাদের শ্লীলতাহানি করা, চড় মারা, মিথ্যে কেসে ফাঁসিয়ে টাকা আদায় করা, এটাই আপনাদের রোজগার কাজ? আমি আজ এসডিও বলে আপনারা কাঁপছেন, কিন্তু যদি আমি সত্যিই প্রিয়াঙ্কা দাস হতাম, তাহলে আজ রাতে এই থানায় আমার সাথে কি হতো তা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। বিকাশ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সে বুঝতে পারল আজ এই থানার পাপের ঘড়া পূর্ণ হয়েছে। নন্দিনী ডিআইজি সাহেবের দিকে তাকিয়ে বলল, মিস্টার বোস, এই ইন্সপেক্টরের সাসপেনশন অর্ডার আমি এই মুহূর্তে চাই। শুধু সাসপেনশন নয়, এর নামে ক্রিমিনাল চার্জ, নারী নির্যাতন, সরকারি ক্ষমতার অপব্যবহার এবং মিথ্যে প্রমাণ সাজানোর অভিযোগে এফআইআর দায়ের হবে আজ রাতেই। ডিআইজি বোস মাথা নেড়ে সম্মতি জানালেন। ইয়েস ম্যাডাম, এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। তখন রুদ্রপ্রতাপের মাথায় শয়তানির বুদ্ধি খেলে গেল। সে হঠাৎ করে উঠে দাঁড়িয়ে একটা নোংরা হাসি হাসল। পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে বলল, আপনারা আমার কিছুই করতে পারবেন না। এই দেখুন কাগজ। 3 দিন আগেই আমার এখান থেকে বদলির অর্ডার হয়ে গেছে। একজন মন্ত্রী আমার আত্মীয়। আমি এখানে শুধু চার্জ হ্যান্ডওভার করার জন্য ছিলাম। টেকনিক্যালি আমি এখন এই থানার ইনচার্জ নই, তাই আমার বিরুদ্ধে আপনারা লোকাল অ্যাকশন নিতে পারবেন না। সে ভেবেছিল এই আইনি মারপেচে এসে বেঁচে যাবে, কিন্তু সে জানত না সে কার সাথে খেলছে। নন্দিনী কাগজটা হাতে নিয়ে একবার চোখ বোলাল, তারপর একটু হাসল। বদলির অর্ডার? খুব ভালো। সাব ইন্সপেক্টর বিকাশ। বিকাশ চমকে উঠে স্যালুট দিল। ইয়েস ম্যাডাম। অফিসিয়াল রেকর্ড চেক করুন। এই লোকটা কি এখনও চার্জ হ্যান্ডওভার করেছে? ডিউটি রেজিস্টারে আজকের সই কার? বিকাশ দৌড়ে গিয়ে রেকর্ড খাতা চেক করে নিয়ে এলো। না ম্যাডাম, আজকের ডিউটি অফিসার হিসেবে এনারই সই আছে। চার্জ হ্যান্ডওভার কাল সকালে হওয়ার কথা ছিল। নন্দিনী রুদ্রপ্রতাপের দিকে তাকিয়ে বলল, শুনলেন তো, আপনি এখনও ডিউটিতে, আর আপনার এই ট্রান্সফার অর্ডার আমি আমার এক্সিকিউটিভ পাওয়ার ব্যবহার করে এই মুহূর্তে হোল্ড করে দিলাম। এখন আপনার পোস্টিং হবে সেই সেলে যেখানে আপনি নিরীহ মানুষদের ঢুকিয়ে রাখতেন। রুদ্রপ্রতাপ বুঝতে পারল সে 4 দিক থেকে ভেসে গেছে। সে মরিয়া হয়ে চিৎকার করতে শুরু করল। ঠিক আছে, আমাকে ফাঁসাবেন তো? তাহলে শুনুন, আমি একা নই। এই জেলার এসপি সাহেব থেকে শুরু করে লোকাল নেতা সবাই এই টাকার ভাগ পায়। হাইওয়ে থেকে তোলা কালেকশনের হিসেব এসপি সাহেবের বাংলোতে যায়। সাহস থাকলে তাকে অ্যারেস্ট করে দেখান। রুদ্রপ্রতাপ ভেবেছিল এত বড় নাম শুনলে এসডিও পিছু হবেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে থানার বাইরে আরও একটা সাইরেনের শব্দ শোনা গেল। একটা চকচকে কালো এসইউভি এসে থামল। দরজা খুলে তড়হুড়ি করে নামলেন স্বয়ং পুলিশ সুপার বিক্রমজিৎ সিনহা। তিনি ভেতরে ঢুকেই নাটুকিয়ে গলায় বলতে শুরু করলেন, কি হচ্ছে এখানে? আমি খবর পেলাম একজন এসডিও ম্যাডামকে নাকি আমার অফিসাররা আটকে রেখেছে। রুদ্রপ্রতাপ, তোর এত বড় সাহস! আমি তোকে আজই ডিসমিস করব। এসপি সাহেব ভেবেছিলেন রুদ্রপ্রতাপের ঘাড়ে সব দোষ চাপিয়ে নিজে সাধু সেজে যাবেন, কিন্তু নন্দিনী খুব শান্তভাবে তার দিকে এগিয়ে গেল। আপনার অভিনয় শেষ হয়েছে এসপি সাহেব। নন্দিনীর কথায় এসপি থমকে দাঁড়ালেন। নন্দিনী তার ব্যাগের ভেতর থেকে একটা মোটা নীল রঙের ফাইল বের করল। আপনি কি ভেবেছিলেন আমি শুধু একটা বান্ধবীর বিয়ে খেতেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম? গত 3 মাস ধরে স্টেট ভিজিলেন্স ডিপার্টমেন্টকে দিয়ে আমি এই জেলার একটা গোপন তদন্ত করাচ্ছিলাম, আর আজ যখন এই দুর্নীতিবাজ অফিসাররা আমাকে রাস্তায় আটকেছিল, তখন থেকেই আমার লোকেশন ভিজিলেন্স টিমের কাছে লাইভ ট্র্যাক হচ্ছিল। এই হাইওয়েতে চলা সমস্ত তোলাবাজি, মিথ্যে কেস, ল্যান্ড মাফিয়াদের সাথে পুলিশের আতাদ, সবকিছুর অকাট্য প্রমাণ, কল রেকর্ডস আর ব্যাংক স্টেটমেন্ট এই ফাইলে আছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এই সিন্ডিকেটের মাথা আপনি নিজে। এসপি বিক্রমজিৎ সিনহার কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করল। তার চোখের সামনে যেন পৃথিবীটা ঘুরছে। নন্দিনী ফাইলটা ডিআইলি সাহেবের দিকে বাড়িয়ে দিয়ে বলল, মিস্টার বোস, হিজ নেম ইজ অন পেজ 2 উইথ অল এভিডেন্স। আই ওয়ান্ট হিম অ্যারেস্টেড রাইট নাও। ডিআইজি বোস ফাইলটা হাতে নিয়ে একবার চোখ বুলিয়ে নিলেন, তারপর সোজা এসপি সাহেবের দিকে তাকিয়ে বললেন, মিস্টার সিনহা, ইউ আর আন্ডার অ্যারেস্ট। নিজের সার্ভিস রিভলভারটা টেবিলে রাখুন। পুরো থানা হতবাক। একজন আইএএস অফিসার, যাকে কয়েক ঘন্টা আগে রাস্তার মেয়ের মতো চুল ধরে টেনে আনা হয়েছিল, সে এখন এই জেলার সবচেয়ে ক্ষমতাবান পুলিশ অফিসারকে অ্যারেস্ট করাচ্ছে। এত বড় সাহসের নজির এর আগে কেউ দেখেনি। এসপি সাহেব কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। তার হাত থেকে রিভলভারটা নিয়ে নেওয়া হলো। রুদ্রপ্রতাপ, রতন এবং আরও কয়েকজন দুর্নীতিগ্রস্ত পুলিশকে সঙ্গে সঙ্গে হাতকড়ি পরানো হলো। খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ল। থানার বাইরে ততক্ষণে ভিড় জমতে শুরু করেছে। খবর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং ফোন করলেন নন্দিনীকে। স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হলো। পরের 48 ঘণ্টার মধ্যে চন্দ্রগড় জেলায় যেন একটা ঝড় বয়ে গেল। এসপি, 4 জন ইন্সপেক্টর, 15 জন কনস্টেবল এবং শাসক দলের 2 জন বড় নেতাকে গ্রেপ্তার করা হলো। পুরো জেলার দুর্নীতিগ্রস্ত প্রশাসনকে শিকড় থেকে উপড়ে ফেলা হলো। নন্দিনী থানা থেকে বেরোনোর আগে একবার সেই 2 নম্বর লকআপের দিকে ফিরে তাকাল, যেখানে সে কয়েক ঘন্টা আগে বসেছিল।
সে বুঝতে পারল ক্ষমতা মানে এসির হাওয়া খাওয়া অফিসে বসে ফাইল সই করা নয়, ক্ষমতা মানে সেই ফাইলের বাইরে বেরিয়ে এসে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, তাদের ভয় দূর করা। থানার বাইরে তখন শত শত সাধারণ মানুষ ভিড় করেছে, তারা তাদের নতুন এসডিওকে দেখার জন্য মুখিয়ে আছে। নন্দিনী যখন বাইরে এলো তখন তার মুখে কোনো ক্লান্তির ছাপ নেই, গালে চারের দাগটা তখনও আছে, কিন্তু সেটা এখন তার অপমানের নয়, বরং তার অদম্য সাহসের পদক হয়ে জ্বলজ্বল করছে। সে বাইকটার ভাঙা হেডলাইটটার দিকে একবার তাকালো, তারপর ডিআইজি সাহেবের দিকে ঘুরে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, স্যার, আমার বান্ধবীর বিয়েটা তো আজ আর অ্যাটেন্ড করা হলো না, তবে জেলার অনেকটা জঞ্জাল পরিষ্কার হলো। এবার আমাকে একটু বাড়ির দিকে যেতে হবে, কাল সকাল থেকে আবার ডিউটি। চারপাশে ফ্ল্যাশলাইটের ঝলকানির মধ্যে দিয়ে নন্দিনী ধীর পায়ে এগিয়ে গেল। সে বুঝিয়ে দিল, যদি মনের জোর আর সততা থাকে তবে একা একজন মানুষও একটা পচে যাওয়া পুরো সিস্টেমকে কাঁপিয়ে দিতে পারে। অন্ধকারের বুক চিরে এভাবেই জন্ম নেয় নতুন ভোরের আলো।